ভিডিওতে আমরা ভৌতবিজ্ঞান সাবজেক্টের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 যে 11 নম্বর স্কুলটি রয়েছে সেই স্কুলের দ্বিতীয় পর্যায়ক্রমিক যে প্রশ্নপত্র তার উত্তরসহ সমাধান আমরা দেখে নেব। তো দেখতেই পাচ্ছ লেখা রয়েছে 11 নম্বর স্কুলে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। এই স্কুলে প্রথমে 7টি এমসিকিউ রয়েছে। ফার্স্ট এমসিকিউটি হচ্ছে 0.44 মানে গ্রাম একটি যৌগের এসটিপিতে আয়তন বা 224 ml যৌগটি হলো। এই প্রশ্নের উত্তরটি হবে ডি N2O। এরপরে রয়েছে একই উপাদান ও একই ব্যাসার্ধের একটি নিরেট ও একটি ফাঁপা গোলকের একই উষ্ণতা বৃদ্ধিতে, এই যে 2 দাগের প্রশ্নের উত্তর এটি হবে সি, উভয়েরই প্রসারণ সমান হবে। 3 দাগে রয়েছে তড়িৎচালক বলের মাত্রা ও প্রদত্ত কোণ রাশির মাত্রা একই হয়। 3 দাগে যে প্রশ্নের উত্তর হবে ডি, তড়িৎ বিভব। 4 দাগে রয়েছে ফিউজ তার হলো, 4 দাগে যেটি রয়েছে ফিউজ তার হলো, এই প্রশ্নের উত্তরটি হবে সি, অর্থাৎ কম গলনাঙ্ক ও উচ্চ রোধযুক্ত। এরপরে 5 দাগে যে প্রশ্নটি রয়েছে যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি হলো, এটি হবে NH4OH। রয়্যাল ওয়াটার কি? রয়্যাল ওয়াটার এটা হবে 6 দাগের উত্তরটা হবে বি, অর্থাৎ অ্যাকোয়া রিজিয়া। তারপরে 7 দাগে রয়েছে থার্মিন পদে বিজারক হিসেবে কোনটি ব্যবহৃত হয়? এটি হবে এ, অ্যালুমিনিয়াম। এই প্রশ্ন উত্তর হবে অ্যালুমিনিয়াম। এরপরে আমরা গ্রুপ বি এর যে প্রশ্নগুলি সেগুলি সমাধান দেখে নেব। প্রথমে প্রশ্নটি রয়েছে সত্য বা মিথ্যা নির্বাচন করো 2.1 দাগে। বাষ্পঘনত্ব উষ্ণতার উপর নির্ভর করে না, এই প্রশ্নের উত্তরটি হবে মিথ্যা। এরপরে রয়েছে 2.2 দাগে শূন্যস্থান পূরণ করো। এসআইতে তাপীয় রোধের একক হলো, এসআইতে তাপীয় রোধের একক কি? কিলোওয়াট টু দি পাওয়ার -1, কে ইন্টু জুল টু দি পাওয়ার -1। তারপরে সেকেন্ড রয়েছে। এরপর রয়েছে 2.2 এর অথবাতে তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক প্লাস, এটি হবে পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এরপর রয়েছে 2.3 দাগে তাপের পরিবহনের কোন অবস্থায় শুধুমাত্র তাপের পরিবহন হয়, শোষণ হয় না, এটি হবে পরিবহন প্রক্রিয়া। এরপরে 2.4 দাগে রয়েছে উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধাঙ্ক কিভাবে পরিবর্তিত হয় তার লেখচিত্র আঁকো। লেখচিত্রটি তোমরা দেখতেই পাচ্ছ, রোধাঙ্ক এবং উষ্ণতা, অর্ধপরিবাহী রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কমে। এরপর রয়েছে 2.4 এর অথবাতে ওহমের সূত্র কোন শর্তে প্রযোজ্য হয়? ওহমের সূত্র তাপমাত্রা ও পরিবাহীর অন্যান্য শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে প্রযোজ্য হয়। 2.5 দাগে রয়েছে যে কোনো পরিবাহী তড়িৎ প্রবাহ মাত্রা অর্ধেক করলে উৎপন্ন তাপ কত গুণ হবে? এটা হবে উৎপন্ন তাপ 1/4 গুণ হবে। এরপর রয়েছে 2.6 দাগে তামার ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করবে? 2.6 দাগের উত্তর হবে পটাশিয়াম অরো সায়ানাইড। তারপর রয়েছে 2.7 দাগে কোন অধাতুকে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা যাবে? এটা হবে গ্রাফাইটকে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা যাবে। এরপরে রয়েছে 2.8 দাগে স্পর্শ পদ্ধতিতে SO3 রূপান্তর করতে কোন অনুঘটক ব্যবহার করা হয়? সেটা হবে প্লাটিনাম বা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। অথবা তো রয়েছে লাভল্যাং পথে HCl প্রস্তুত বিকারক হিসেবে কী ব্যবহার করা হয়? 2.8 এটা হবে সোডিয়াম ক্লোরাইড ও সালফিউরিক অ্যাসিড। 2.9 পিতলের উপাদান ধাতুর নাম লেখো। পিতলের উপাদান ধাতুর নাম হলো জিঙ্ক ও কপার। এরপরে গ্রুপ সি এ যে প্রশ্ন রয়েছে 2 মার্কে 3 দুগুণে 6, তার সমাধান আমরা দেখে নেব। 240V 60 ওয়াট বাল্বকে 110V লাইনে যুক্ত করলে ব্যয়িত তড়িৎ ক্ষমতা কত হবে? এই প্রশ্নের উত্তরটি হবে যে বাল্বের যে রোধ R সমান V²/P। ভি মানে হচ্ছে এখানে 240 তার স্কোয়ার, আর পি মানে হচ্ছে 60। তাহলে 60 দিয়ে মানে এটাকে যদি 576 যেটা আছে, তো সে 60 দিয়ে যদি ভাগ করে 960 অ্যাম্পিয়ার হবে, এবং সেখানে 110 ভোল্ট লাইন যুক্ত করছে, তাহলে P = কী হবে? V²/R হয়ে যাবে। 110 স্কোয়ার বাই 960, এটা যদি করা হয় তাহলে 121, দুটো শূন্য হচ্ছে 960, এটাতে যদি ভাগ করা হয় তাহলে 12.6 ওয়াট হবে। তো ব্যয়িত তড়িৎ ক্ষমতা হবে প্রায় 12.6 ওয়াট। এরপর রয়েছে 3.1 এর অথবাতে আর্থিং করার প্রয়োজন থাকে এবং আর্থিং তারের রং কী করা হয়? আর্থিং করার প্রয়োজনীয়তা এবং আর্থিং তারের রং কী করা হয়, এই প্রশ্ন উত্তরটি হবে যে আর্থিং বা গ্রাউন্ড একটা বিদ্যুৎ নিরাপত্তার মৌলিক প্রক্রিয়া। এটা ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং বিদ্যুৎ ব্যবস্থা অতিরিক্ত বিদ্যুৎ চার্জ থেকে রক্ষা করে, বিদ্যুৎ শক থেকেও রক্ষা করে।
যদি কোনো যন্ত্রে বিদ্যুৎ শর্ট সার্কিট হয় বা যন্ত্রের কোনো অংশ বিদ্যুতায়িত হয়, তাহলে আর্থিংয়ের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ মাটিতে চলে যায়, ফলে ব্যবহারকারী বিদ্যুৎ শক পাওয়ার ঝুঁকি কমে যায়। আর্থিং তারের রং সবুজ বা হলুদ করা হয়। এরপরে রয়েছে 3.1 হয়ে গেল, অথবা এবার 3.2 নাইট্রোলিম কি, এর একটি ব্যবহার লেখো। নাইট্রোলিম হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর কঠিন মিশ্রণকে নাইট্রোলিম বলে। ইহা সার হিসাবে ব্যবহৃত হয়। এবার রয়েছে 3.2 অথবা ধূমায়মান H2SO4 কি এবং এর ব্যবহার লেখো। এটা হচ্ছে উৎস্পর্শ পদ্ধতিতে উৎপন্ন সালফার ট্রাইঅক্সাইড 98% সালফিউরিক অ্যাসিডে শোষিত করে ওলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। একেই ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বলে। ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের ব্যবহার নিচে উল্লেখ করা হলো। সেটা হচ্ছে জৈব সংশ্লেষণে এটি বিভিন্ন জৈব যৌগ যেমন বিস্ফোরক, রঞ্জক, তারপরে ওষুধ তৈরির জন্য একটা শক্তিশালী ডিহাইড্রেটিং এজেন্ট বা সালফোনেটিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। ধাতু নিষ্কাশনে কিছু ধাতু নিষ্কাশনের প্রক্রিয়া এটি এক আকরিক থেকে ধাতুটিকে দ্রবণীয় সালফেট লবণ আকারে আলাদা করতে ব্যবহৃত হয়। এরকম বিভিন্ন রকম কাজে কিন্তু ধূমায়মান সালফিউরিক অ্যাসিড কিন্তু ব্যবহার করা হয়। এরপরে রয়েছে 3.2 অথবা হয়ে গেল 3.3 খনিজ ও আকরিকের মধ্যে 3টি পার্থক্য লেখো। খনিজ আকরিকের মধ্যে যে পার্থক্য সেটি দেখে নাও ভালো করে। যে সংজ্ঞাটা দেওয়া রয়েছে, ভূগর্ভ বা ভূপৃষ্ঠে প্রাপ্ত প্রকৃত অজৈব পদার্থসমূহ যাদের মধ্যে ধাতুগুলি মুক্ত অবস্থায় বা যৌগগুলি অন্যান্য ওষুধের সঙ্গে মিশ্র থাকে খনিজ বলে। উদাহরণ দেওয়া হচ্ছে কপার গ্ল্যান্স। আর যেসব খনিজ থেকে সহজ উপায়ে কম খরচে উচ্চ গুণমান সম্পন্ন ধাতু নিষ্কাশন করা সম্ভব, কেননা সেই ধাতু খনিজগুলিকে উক্ত ধাতুর আকরিক বলে। যেমন উদাহরণ দেওয়া রয়েছে, সকল খনিজ আকরিক নয়, আর এখানে হবে সকল আকরিকই খনিজ। এরপর রয়েছে 3.3 অথবা কার্বন বিজারণ পদ্ধতিতে আয়রন নিষ্কাশন কীভাবে করা যায় তার সমীকরণ সহ লেখো। এটা হবে যে কার্বন বিজারণ পদ্ধতিতে লোহার আকরিক যেমন হেমাটাইটকে কোকের সাথে উচ্চ তাপমাত্রা উত্তপ্ত করে লোহা নিষ্কাশন করা হয়। কোক বা প্রথমে অক্সিজেন সাথে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড উৎপন্ন করে, যা লোহার অক্সাইডকে ধাতু বলতে বিজারিত করে। এবং সেখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ বিক্রিয়াগুলি, সে বিক্রিয়াটি দেখাই যাচ্ছে, তোমার বিক্রিয়াটি তোমরা দেখতেও পাচ্ছ, কার্বন মনোক্সাইড গঠনের বিক্রিয়া। তারপরে হেমাটাইটের বিজারণ ঘটছে, সেখানে এই পদে কার্বন অক্সাইড বিজারক দ্রব্য হিসেবে কাজ করে লোহার অক্সাইড থেকে অক্সিজেন অপসারণ করে আর ধাতব লোহা উৎপন্ন করে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।